বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাড়িতে আছো। কোভিড-19 কারণে গোটা বিশ্ব যখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, যখন বিশ্বে টালমাটাল অবস্থা, মানুষের স্বাভাবিক জীবনে যখন নেমে এসেছে স্থবিরতা, জীবনযাত্রাকে করে তুলেছে বিপর্যস্ত, গোটা বিশ্ব যখন একটা মহাক্রান্তিকাল অতিক্রম করছে, তখনই আমরা অনলাইন ভিডিও ক্লাসে লেখাপড়ায় ব্যস্ত। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এটি সম্ভব হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়, রহমত এবং মেহেরবানিতে, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও দিক নির্দেশনা। তারই সুযোগ্য নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পড়ালেখায় গতি ফিরিয়ে আনতে এই অনলাইন ভিডিও লেকচারের আয়োজন করেছে, এবং তারই ধারাবাহিকতায় আমি জনাব এম.এ মুজাহিদুল বাশার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা, আজ এই অনলাইন ভিডিও লেকচারে অনার্স তৃতীয় বর্ষের শিল্পোদ্যোক্তা কোর্সটি পড়ানোর জন্য আমি হাজির হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে অনার্স তৃতীয় বর্ষের এই এন্টারপ্রেনারশিপ কোর্সটি পড়ানোর জন্য রিসোর্স পার্সন হিসেবে মনোনীত করেছেন। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। করোনাকালীন সময়ে আমি তোমাদের সাথে ক্লাসে সংযুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আজ আমার নবম লেকচার, এটি সপ্তম অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাংলাদেশের শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনার উন্নয়ন, অর্থাৎ আমাদের এন্টারপ্রিনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে ক্ষুদ্র এবং কুটির শিল্প রয়েছে, তাদের যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তাদের এই ব্যবসায়, এই ব্যবস্থাপনায় কিভাবে উন্নয়ন ঘটানো যায় তা নিয়ে আমাদের আলোচনা। আমাদের এই কোর্সটি বড় কোর্স, অনেক ব্যাপক একটা চ্যাপ্টার এখানে আমরা নিয়ে আসছি আলোচনায়। এই চ্যাপ্টারের আলোচ্য সূচিতে আমরা যেগুলো রেখেছি, সিলেবাস ভুক্ত যে বিষয়গুলো আমাদের এখানে আছে, সেগুলো আমরা একটু দেখে নেই। আগে আমরা আলোচ্য সূচিতে রেখেছি বাংলাদেশে শিল্পোদ্যোগ উন্নয়নের সম্ভাবনা ও সুযোগ, শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব, শিল্পোদ্যোগ প্রশিক্ষণ কর্মসূচি কার্যকর করার উপায়, বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের সমস্যা, বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের সমস্যার সমাধান, বিসিকের পরিচয়টা কি, বিসিকের মূল দায়িত্ব কি, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নে বিসিকের ভূমিকা কি, বিসিকের কার্যক্রমগুলো কি, চলমান কর্মসূচি কি, অন্যান্য সংগঠনের ভূমিকা কি, বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন এর ভূমিকা কি, নারী উদ্যোক্তার বৈশিষ্ট্য এবং নারী উদ্যোক্তা বৃদ্ধির উপায় কি। আমরা আমাদের যে সিলেবাস, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিলেবাস দেওয়া হয়েছে এন্টারপ্রেনারশিপের, এবং এই চ্যাপ্টার আমরা এখানে যেটা নিয়ে এসেছি আজকের আলোচনায় লেকচার নাম্বার 7-এ, যে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এখানে আমরা সিলেবাসের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সাজিয়েছি এবং ধারাবাহিকভাবেই আমরা আলোচনা করব। তবে আমরা প্রথমেই যে স্লাইড গুলো দেখছি সেগুলো একেবারেই সিলেবাসের ক্রোনোলজিক্যাল ওয়েতে সাজানো হয়েছে। পরের দিকে বা ফাঁকে দুই একটা কন্টেন্ট আমরা নিয়ে এসেছি যেটি সিলেবাসভুক্ত নয় সরাসরি, তবে এটা আমাদের সিলেবাসের কন্টেন্টকে সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে এবং বিভিন্ন সময়েও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু একটা কোশ্চেন বিভিন্ন সালে পড়েছে। সুতরাং আমরা যে কোর্সটা যখন লেকচারটা যখন সাজিয়েছি, তখন আমরা বিভিন্ন সালের কোশ্চেনগুলো মাথায় রেখেছি, কারণ আমাদের মূলত এটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই তোমাদের, যে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভলি একটু দুর্বল স্টুডেন্টরাই পড়ে। এখানে একদম সবল স্টুডেন্ট নাই সেটা ঠিক না, তবে কম্পারেটিভলি দুর্বল স্টুডেন্টের সংখ্যাই বেশি। সেদিক মাথায় রেখেই আমরা আমাদের এই লেকচারটি সাজিয়েছি। তো আমরা এখন সিলেবাসভুক্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে একটু আলোচনা করি। বাংলাদেশের শিল্পোদ্যোগ উন্নয়নের সম্ভাবনা ও সুযোগ। শিল্পোদ্যোগের যে ব্যবস্থাপনার ডেভেলপমেন্ট, এর আগে আমরা দেখি যে এই শিল্পোদ্যোগ উন্নয়নের সম্ভাবনা এবং সুযোগ সুবিধা কি। আমরা এখানে কতগুলো পয়েন্ট নিয়ে এসেছি। আমরা টোটাল এই লেকচারটা যদি পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে যাই তাহলে আমাদের 3 ঘন্টা দরকার হবে, কিন্তু আমাদের সময় 40 থেকে 45 মিনিট বা তারও 2-5 মিনিট আমরা বাড়াতে পারি। এর মধ্যেই আমাদের শেষ করতে হবে। অর্থাৎ আমি যদি বলি ওয়ার্ডস আর আনলিমিটেড বাট রিসোর্স আর লিমিটেড, সুতরাং আমাদের এই সময়ের মধ্য থেকেই আমরা আমাদের আলোচনাগুলো শেষ করার চেষ্টা করব। তো মানব সম্পদের যে প্রাচুর্যতা আছে আমাদের দেশে, জনসম্পদের খুবই অভাব, কিন্তু জনবলের কোনো অভাব নাই। অর্থাৎ এই জনবলকে আমাদের জনশক্তিতে রূপান্তর করতে হবে, তাহলে আমাদের মানব সম্পদের সৃষ্টি হবে। অর্থাৎ তাদেরকে মানুষ, আমরা আগেই বলেছি, মানুষ যে ক্ষুধার্ত পেট নিয়েই শুধু জন্মগ্রহণ করে না, সে দুটো হাত নিয়েও জন্মগ্রহণ করে। সুতরাং তার হাতকে শক্তিশালী করতে গেলে তাকে ইফিশিয়েন্ট ওয়ার্কার হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। জনগণের মাঝে এই শিল্প উদ্যোগের চেতনা সৃষ্টি করতে হবে। আমরা সবসময় চাকরি খুঁজি, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমি একজন উদ্যোক্তা হব, সেই উদ্যোক্তা হয়ে আমি মানুষকে চাকরি দিব। এ ধরনের চেতনা আমার ভিতরে থাকতে হবে। পেশার প্রতি একটা গতিশীলতা, অর্থাৎ মানুষ পেশাও পরিবর্তন করতে চায়। সবসময় একঘেয়েমিত্ব মানুষের ভালো লাগে না। বাংলাদেশ ছিল একসময় কৃষি প্রধান, এখনো কৃষি প্রধানই বাংলাদেশ রয়েছে, তবে কৃষি জমির, মাথাপিছু জমির পরিমাণ বা আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। অর্থাৎ মানুষ ইন্ডাস্ট্রির দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। সুতরাং একসময় মানুষ কৃষিকাজ করলেও এখন কৃষিকে মানুষ একটা অপশন হিসাবে দেখছে অনেকেই। তারপরেও দেখা যায় যে মানুষ আগে যে পরিমাণ ধান পাট উৎপাদন করতো, এখন সেটি কমে যে রবি শস্য বা যে সমস্ত ফসল লাগালে মানুষের লাভ বেশি হচ্ছে, মাছ চাষ, পোল্ট্রি ফিড, গবাদি পশুর দিকে মানুষ ঝুঁকে পড়ছে। শিল্প উপকরণের আমাদের প্রাপ্যতা, অর্থাৎ যে শিল্প উপকরণ আমাদের এই যে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে তোলার জন্য যে ধরনের উপকরণ দরকার সেগুলো থাকতে হবে। সামাজিক কৃষ্টি কালচার, আমরা জানি বাংলাদেশ গোটা বিশ্বের কাছে একটি রোল মডেল আমরা বলতে পারি এদিক দিয়ে। অর্থাৎ বাংলাদেশে যে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে, সেই সম্প্রদায়ের ভিতরে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, রেষারেষি নেই। এ ধরনের সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিশ্বের আর কোনো দেশে আছে বলে আমি মনে করি না বা আমার জানা নেই। শিক্ষিত বেকারের সংখ্যা, আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, কিন্তু আমার মনে হয় এই শিক্ষিত শুধু MA পাস মানুষই শিক্ষিত হচ্ছে, কিন্তু আসলে কোয়ালিটি এডুকেশন আমাদের ভিতরে নাই। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করি, অনার্স মাস্টার্স লেভেলে পড়াই, তারা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি ক্লাসে গেলে যে আমাদের ফিডব্যাকটা কি। ক্লাসের পাস দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের কোয়ালিটি এডুকেশন দিন দিন কোন দিকে যাচ্ছে। সামাজিক মর্যাদা, আমরা শিল্প উদ্যোক্তা হতে চাই, সোশ্যাল স্ট্যাটাস, অর্থাৎ আমাদের টাকা পয়সার এখন দরকার না, এখন আমার সমাজে চেয়ার দরকার, আমাদের সামাজিক মর্যাদা দরকার। এদিক থেকেও আমাদের শিল্প উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে। কৃষিভিত্তিক শিল্প আমাদের গড়ে তুলতে হবে। আমরা যদি বলি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজের কথা, সেটা মাথায় রেখে আমাদের করতে হবে। সরকারি অনুকূল এবং পৃষ্ঠপোষকতা, অর্থাৎ সরকারকে আমাদের এগিয়ে আসতে হবে। এই যুব সমাজকে আমাদের ট্রেড কোর্সে প্রশিক্ষণ দিতে হবে। স্বল্প সুদে জামানতবিহীন ঋণ দান সরকারকেই করতে হবে। শিল্প কলকারখানা স্থাপনে সরকারকে ইপিজেড করে দিতে হবে এবং প্রয়োজনীয় আর্থিক সুযোগ সুবিধা সরকারকে দিতে হবে। অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া কখনোই শিল্প উদ্যোক্তার উন্নয়ন সম্ভব নয়। এবং বিদেশে বাজার, আমাদের যে ডোমেস্টিক মার্কেট আছে,
মাত্র 17 কোটি মানুষ আমাদের। আমরা যদি ভারত এবং চীনের দিকে তাকাই, তাহলে ওই দুটা দেশেই বিশ্বের অর্ধেক মানুষ। সুতরাং তাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর জন্য তাদের কোনো মার্কেট খুঁজে বেড়াতে হয় না। এখন আমরা দেখি, আমরা শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব আমরা যদি এক কথায় বলি যে প্রশিক্ষণ ছাড়া ইফিশিয়েন্ট ম্যান পাওয়ার সম্ভব না, বা ম্যান পাওয়ারের যে ইফিসিয়েন্সি ধরে রাখার জন্য প্রশিক্ষণ অপরিহার্য। আমরা বিভিন্ন সময়ে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি তখন দেখেছি আমাদের হলগুলোতে সবসময় পুলিশ পাহারা থাকতো। কি গ্যাঞ্জাম ছাড়া। তো এই পুলিশ ক্যাম্পাসে হল যখন গোলাগুলি লাগে তখন পুলিশগুলো দেখেছি আমরা অসহায়ের মতো তাদের সেই মানধাতার আমলের বন্দুক নিয়ে বসে থাকে। কারণ সন্ত্রাসীরা যে সমস্ত অত্যাধুনিক অস্ত্রগুলো ইউজ করে তাদের কাছে আমার মনে হয় পুলিশ অসহায়, তাদের ট্রেন্ড আপ নাই। আমি নিজেই মনে করি যে আমি যখন কোনোদিন ট্রেনিং ছাড়া ক্লাসে গিয়েছি তখন আমার পড়ানোর স্টাইল ছিল এক রকমের। আমি যখন বিভিন্ন সময়ে বিভিন্ন এডুকেশনের উপরে ট্রেনিং করেছি তখন কিছুটা হলেও আমার এফিসিয়েন্সি বেড়েছে বলে আমি মনে করি। অর্থাৎ একটা মানুষকে, যে কোনো একটা মানুষকে ঘষা মাজা করলে, তাকে ট্রেন্ড আপ করলে, তাকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সাথে কফ করাতে পারলেই এফিশিয়েন্ট ম্যানেজার হিসেবে বা এফিশিয়েন্ট অফিসার হিসেবে গড়ে তোলা যায়। তো আমরা দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা উন্নয়ন, যন্ত্রপাতি কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার, অর্থাৎ আমি কোটি কোটি টাকা দিয়ে মেশিনারিজ কিনছি, সেই মেশিনারিজ দক্ষ জনবলের অভাবে চালাতে পারি না। আমরা আমাদের মেডিকেল সাইডের কথা যদি এখন বলি, আমরা কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন হাসপাতালে যন্ত্রপাতি কিনেছি, কিন্তু সেই যন্ত্রপাতি ইউজ করার, ব্যবহার করার, চালানোর মতন কোনো এফিসিয়েন্ট টেকনিশিয়ান আমাদের নাই। সেগুলো আনইউজড হতে একসময় নষ্ট হয়ে যাচ্ছে। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ব্যর্থতার সম্ভাবনা আমাদের থাকবে, অর্থাৎ এই শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে প্রশিক্ষণ যদি আমরা দেই তাহলে দেখা যাবে যে আমাদের এই যে এই ব্যর্থতা দিন দিন কমে আসবে। প্রশিক্ষণের মাধ্যমে একজন উদ্যোক্তাকে আমরা ঝুঁকি মোকাবেলা করতে শেখাতে পারি, বিভিন্ন প্রতিযোগিতা মোকাবেলা করতে শেখাতে পারি। তাহলে তার ভিতরে আমরা ক্রিয়েটিভিটি, তার ভিতরে আমরা দূরদর্শিতা সৃষ্টি করাতে পারি, যার কারণে সে একজন ইফিশিয়েন্ট উদ্যোক্তা হিসাবে দাঁড়াতে পারে। উৎপাদন ব্যয় কম, আমরা কম মূল্যে যদি প্রোডাকশন করতে পারি, অর্থাৎ আমাদের কেনার মুখে লাভ, বিক্রয়ের মুখে লাভ নয়। সুতরাং আমরা যদি আমাদের প্রোডাকশন কস্ট কমাতে পারি, আমরা প্রোডাকশন কস্ট কন্ট্রোল করতে পারি, কিন্তু কোয়ালিটির সাথে আপোষ করি না। অর্থাৎ কস্ট রিডাকশন অ্যান্ড কস্ট কন্ট্রোল। কস্ট রিডাকশন, আমি কোয়ালিটি বাদ দিয়ে খরচ কমাবো। কস্ট কন্ট্রোল হচ্ছে কি, কোয়ালিটিকে এনশিওর করে আমি প্রোডাকশন করব। সুতরাং আমরা কস্ট কন্ট্রোল করতে চাই, নট কস্ট রিডাকশন। সাংগঠনিক দক্ষতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে। অর্থাৎ একটা প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটা পার্টিসিপেন্টকে আমরা সেখানে অংশগ্রহণ করাতে পারি, সে ধরনের ট্রেনিং ব্যবস্থা আমাদের রাখতে হবে, তাহলে আমরা পারবো। সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, আমরা এক জায়গায় বসে থাকবো না, আমাদের সম্প্রসারণ কর্মসূচি হাতে নিতে হবে, আমাদের উদ্যোক্তার মনোবল বৃদ্ধি করতে হবে এবং বিভিন্ন পরিবর্তনশীল অবস্থার মধ্য দিয়েও আমাদের এই সম্প্রসারণ কর্মসূচি এগিয়ে আনতে হবে। অর্থাৎ এরপর হলো শ্রম অসন্তোষ, অর্থাৎ শ্রমিকরা যাতে অসন্তুষ্ট হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ শ্রমিকরাই হলো আমাদের প্রতিষ্ঠানের প্রাণ, যাদের উপর ভর করেই এই ক্ষুদ্র কুটির শিল্পের মালিকেরা গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স করছে। তাদেরকে পেটে লাথি মেরে আমাদেরকে উন্নয়ন করলে হবে না, তাদেরকে বাঁচিয়ে রেখে আমাদের উন্নয়ন করতে হবে। সুতরাং শ্রমিকদের ন্যায্য মূল্য, ন্যায্য পারিশ্রমিক, ন্যায্য মজুরি যথাসময়ে প্রদান করতে হবে। ভবিষ্যৎ সুযোগ সুবিধা, অর্থাৎ একজন উদ্যোক্তা যদি দূরদর্শী হয় তাহলে সে 20 বছর পরে কি হবে এটা অবশ্যই অনুমান করতে পারে। সেদিকে খেয়াল রেখেই একজন উদ্যোক্তা তার প্রশিক্ষণের মাধ্যমে তার যে
এফিসিয়েন্সি বাড়বে, যে দূরদর্শিতা বাড়বে, সেটা আমাদের অনেক কাজে লাগবে। এখন প্রশিক্ষণ কর্মসূচি কার্যকর করার উপায়। আমি প্রশিক্ষণ দিলাম, প্রশিক্ষণের পিছনে পয়সা খরচ করলাম, প্রশিক্ষণের মডিউল তৈরি করলাম, শিডিউল তৈরি করলাম, পয়সা খরচ করলাম, স্থান ঠিক করলাম, সময় ঠিক করলাম, টাকার যোগান করলাম, কিন্তু প্রশিক্ষণ যে কর্মসূচি সেটি কার্যকর হচ্ছে না। কারণ হলো কি, যে আমি যদি অন্যভাবে বলি যে আমাদের দেশপ্রেমের অভাব। অর্থাৎ একজন শিক্ষককে লেখাপড়া করে ক্লাসে আসতে হবে। সে যদি লেখাপড়া না করে ক্লাসে আসে, তাহলে সে ভালো পড়াতে পারবে না। তো একজন শিক্ষক ট্রেনিং এ যাচ্ছে কি জন্য? কিছু শেখার জন্য। কিন্তু আমাদের উদ্দেশ্য যদি হয় আমি ট্রেনিং এ গেলে কিছু টাকা পাবো, আমার কলেজেও ক্লাস নেওয়া লাগবে না, ট্রেনিং এ গিয়ে বসে থাকলাম, এখানেও বেতন পেলাম, ওখানেও পয়সা পেলাম, এ যদি হয় ট্রেনিং এর উদ্দেশ্য, তাহলে তো ট্রেনিং হবে না। 9টায় শুরু হলো, আমি 12টায় গেলাম, এবং সেখানে কোনো জবাবদিহিতা যদি না থাকে, তাহলে আর ট্রেনিং করাই বা কি হবে? সুতরাং একটা ট্রেনিংকে সাকসেসফুল করতে হলে ট্রেনারকে সকল পার্টিসিপেন্টকে এনশিওর করতে হবে যে 9টা মানে 9টা, 5টা হইলে 5টা, তাহলে 9টা টু 5টা, এবং প্রত্যেকটা পার্টিসিপেন্টকে প্রত্যেকটা ক্লাসে এনশিওর করতে হবে। কারণ আমরা বিভিন্ন সময় ট্রেনিং করি, আমি সব সময় থেকেছি, দেখেছি, এই জন্য আমি এই জিনিসগুলো দেখতে পারি যে 2 ঘন্টা হয়তো একজন অ্যাবসেন্ট, 3 ঘন্টা একজন অ্যাবসেন্ট, সকালে যে হাজিরা দিয়ে চলে যাচ্ছে, বিকালে এসে সই করতেছে। এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের মেন্টালিটি পরিহার করতে হবে, তা না হলে আমরা এই প্রশিক্ষণ কর্মসূচি কার্যকর করতে পারবো না। তো আমরা দেখি আমাদের পয়েন্ট কি বলেছে, বইগুলো অ্যানালাইসিস করে আমরা কি পেয়েছি গবেষণা করে। প্রশিক্ষণ কর্মসূচি ঠিক করতে হবে, বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, কিসের উপরে আমি ট্রেনিং দেব, পদ্ধতি কি হবে, টার্গেট গ্রুপ কাদের জন্য আমি এটা ট্রেনিং দেব, যোগ্য প্রশিক্ষক। আমরা জানি আমরা যদি কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে চাই, দেন এট ফার্স্ট ইউ হ্যাভ টু এনশিওর দ্য কোয়ালিটি টিচার। কোয়ালিটি টিচার যদি না হয়, তাহলে কোয়ালিটি এডুকেশন হবে না। আর কোয়ালিটি টিচার যদি এনশিওর করতে হয়, তাহলে টিচারকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। আমার বিশ্ববিদ্যালয় লাইফের হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শান্তিনারায়ণ ঘোষ স্যার বলতেন, উইদাউট প্রিপারেশন নো টিচার ক্যান বি এবল টু টিচ প্রপারলি ইন দ্য ক্লাসেস, আই ডোন্ট বিলিভ ইট। আমি স্যারের এই কথা সারা জীবন ওতপ্রোতভাবে মেনে নিয়েছি এবং মনে প্রাণে বিশ্বাস করি। আমি বিসিএস এ ফার্স্ট চয়েস দিয়ে এডুকেশন ক্যাডারে এসেছি, আমি ইচ্ছা করলে হয়তো আরো অনেক ক্যাডারেই যেতে পারতাম, কিন্তু এটা ছিল আমার ফার্স্ট চয়েস, কারণ আমার এটি ভালো লাগে। আবার অনেকে 8 চয়েস দিয়ে এডুকেশন ক্যাডারে এসেছে, সুতরাং তার এডুকেশন ক্যাডারে আসা আর আমার এডুকেশন ক্যাডারে আসা এক নয়। তো যাই হোক, আমরা সঠিক প্রযুক্তি উপকরণ নির্বাচন করব। সময়, অর্থাৎ ট্রেনিং এর সময় আমাকে উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে। আমি যদি রাতে ট্রেনিং এর ব্যবস্থা করি, তো দেখা যায় সারাদিন কাজ করে আবার রাতে ট্রেনিং করাবো, বা রাতে যারা ট্রেনিং করবে বা যে ট্রেনিং করাবে, উভয়েরই কষ্ট হবে। সুতরাং সময়টা আমাকে আহ, নির্ধারণ করতে হবে, ভালো সময় এবং উপযুক্ত স্থান। অর্থাৎ আমার অফিস থেকে ট্রেনিং সেন্টার, অফিসের যাতায়াত ব্যবস্থার জন্য ভালো হয়, সেখানকার অ্যাকোমোডেশন জন্য ভালো হয়, সেখানকার যে আহ, আহ, যে ব্যবহৃত ম্যাটেরিয়ালগুলো ভালো হয়, প্রশিক্ষণের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে আমরা সেখানে পারি, পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য থাকে, ইলেকট্রিসিটির জন্য থাকে, সবগুলো বিবেচনা করেই আমাকে ট্রেনিং এর ব্যবস্থা স্থান নির্বাচন করতে হবে। এরপরে প্রয়োজনীয় টাকা, যাদেরকে দিয়ে আমরা ট্রেনিং করাবো তাদেরকে উপযুক্ত সম্মানী দিতে হবে, এবং যারা ট্রেনিং নিবে তাদেরকেও আমাদের সম্মানী দিতে হবে। অর্থাৎ মানি ইজ দ্য সেকেন্ড গড, আমরা বিভিন্ন সময় বলি, টাকার মাধ্যমে অনেক কিছু সম্ভব হয়। এখন আমরা দেখি বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের অনেক সমস্যা আছে। সমস্যা নেই এরকম কোনো সেক্টর গোটা বিশ্বে নাই। গোটা বিশ্ব আজকে যে কোভিড-19 মধ্য দিয়ে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট অনেক সমস্যা মানুষ আর আলোচনাই করছে না। যখন একটা মানুষের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তখন সে ছোট অ্যাক্সিডেন্টের কথা ভুলে যায়। সে অসুস্থ আর একটা বিষয়ের উপরে সে তখন আর মাথায় রাখে না যে আমি অসুস্থ। তো যাই হোক, আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের সমস্যা আমরা দেখি সুষ্ঠু পরিকল্পনা। আমরা বারবার পরিকল্পনার কথা বলছি, কারণ
জীবনের পরিকল্পনা যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুই হবে না। নেমলেস লাইফ ইজ লাইক এ বোর্ড উইদাউট রাডার। অর্থাৎ আমি একজন উদ্যোক্তা, আমি কোথায় যেতে চাই, আমি এটা আজকেই ঠিক করে নিতে হবে। আমি 10 বছর পরে কোথায় যেতে চাই সেটা ঠিক করতে হবে। আমি 41 সালে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিগণিত করতে চাই, সে স্বপ্ন দেখতে তো আমাদের দোষ নাই। আমরা যেতে পারি আর না পারি, আমাদের চেষ্টা করতে তো কোনো অসুবিধা নাই। সুতরাং আমাদের যে কোনো প্রতিষ্ঠানের মিশন এন্ড ভিশন ঠিক করতে হবে। ভিশন হচ্ছে আমি কোথায় যেতে চাই, সেটা হচ্ছে ভিশন। আর আমি যার মাধ্যমে যেতে চাই সেগুলো হচ্ছে মিশন। এরপরে আমরা বলি ঐতিহ্যের অভাব আমাদের রয়েছে, প্রচার প্রচারণার অভাব। আমাদের যে বিষয়গুলো আছে, আমরা প্রচার থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। আমরা এক ক্লাসে বলেছি মাউথ হচ্ছে বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ মুখ দিয়েই মানুষের প্রচার প্রসার ঘটানো যায়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোক্তা উন্নয়ন এবং এই উদ্যোক্তাদের জন্য অনেক কিছু করে, ফলে অনেক মেধাবী তরুণ তরুণী এই সম্পর্কে অনেক কিছু জানতে পারে, তাদের ভিতর উদ্যোক্তা সৃষ্টির একটা স্পৃহা তৈরি হয়। আমরা দেখেছি বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরাও আজকাল এই ধরনের সেমিনার করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, যার মাধ্যমেও উদ্যোক্তা সৃষ্টির একটা পথ তৈরি হয় বলে আমি মনে করি। আমাদের বৃত্তিমূলক শিক্ষার প্রচন্ড অভাব রয়েছে, যদিও আগের তুলনায় অনেক বেড়েছে, তারপরেও আমি মনে করি আমাদের জেনারেল এডুকেশন যে হারে বৃদ্ধি পেয়েছে, আমাদের বৃত্তিমূলক শিক্ষা সে হারে মোটেও বৃদ্ধি পায়নি। সুতরাং আমরা হাতে কলমে সব শিক্ষা দিয়ে আমরা আনস্কিল্ড লেবারকে স্কিল্ড লেবারে যদি পরিণত করতে পারি, তাহলে আমাদের শিল্প উদ্যোক্তা তৈরি হবে এবং এর উন্নয়ন হবে। এবং আমরা অর্থ সংস্থানের অভাব, অর্থাৎ আমাদের টাকা নেই বলে আমরা অনেক কিছু করতে পারি না। অনেক সময় আমরা বলি টাকা থাকলে বুদ্ধি বাড়ে, কথা একেবারে অসত্য নয়। যখন মানুষ অসহায় অবস্থায় ঘুরে বেড়ায়, তার জীবনের টার্নিং পয়েন্ট হয় সে সেখান থেকে ফিরে দাঁড়ায় অথবা সে ডিল্ড হয়ে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডিল্ড হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সুতরাং টাকার সংস্থান আমাদের করতে হবে, বিনিয়োগ পূর্ব পরামর্শ আমাদের লাগবে। যে কোনো কাজ করার আগে আমি মনে করি একটু সিনিয়র যারা আছে, অভিজ্ঞ যারা আছে, এ লাইনে যারা এগিয়ে গিয়েছে, সফল ব্যক্তি সফল উদ্যোক্তা, তাদের কাছে পরামর্শ নিলেই কাজটা অনেক ভালো হয়। প্যাকেজ, অনেক সময় দেখা যায় যে উদ্যোক্তা একটা কাজ করলো, এরপরে আবার এক ধরনের সমস্যা দেখা দিল, তখন সেই কাজটা আবারও করা উদ্যোক্তার পক্ষে সম্ভব নয়। সুতরাং আমাদের প্যাকেজ প্রোগ্রাম চালু করতে হবে। এ ধরনের প্যাকেজ প্রোগ্রাম আমাদের খুব কমই আছে। আমাদের যে বাংলাদেশের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আছে, এরা বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পের বিভিন্ন প্যাকেজ চালু করেছে, তার মাধ্যমে তারা কিছু উপকারিত পায়। প্রশিক্ষণের অভাব, আমরা প্রশিক্ষণ একবার দেখা যাবে যে একজন টিচারকে একবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, জীবনে আর কোনোদিন প্রশিক্ষণ হয় না, বা আমাদের প্রশিক্ষণের প্রতি এত অনীহা, আমরা ট্রেনিং এ যেতেই চাই না। আবার অনেকেই আছে একাধিকবার যেতে চায়। সুতরাং প্রশিক্ষণের অভাব যেমন আছে, প্রশিক্ষণ করা লোকের অভাব তেমনটি আমাদের আছে। সুতরাং আমাদের যে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। আমি আমাদের ডেল্টা লাইফ আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের কথা যদি বলি, এখানে যারা প্রমোশন এক্সিকিউটিভ বা সেলস প্রমোশন অফিসার যারা আছে, তাদেরকে প্রতিদিন ট্রেনিং দেওয়া হয়, প্রতিদিন। অর্থাৎ তাদের প্রতিদিন ট্রেনিং এর মাধ্যমে নতুনত্ব সৃষ্টি করা হয়, নতুনভাবে তারা উপস্থাপন করে একই জিনিস, উপস্থাপনের কারণে মানুষ আকৃষ্ট হয়। ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের অনেক জ্ঞানের অভাব রয়েছে। আমরা পরিকল্পনা বুঝি না, আমরা সংগঠন বুঝি না, কর্মী সংস্থান বুঝি না, নির্দেশনা বুঝি না, আমরা শুধু নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু নিয়ন্ত্রণ করলে তো হবে না, আমাদের ভালো মুখে কাজ করিয়ে নিতে হবে। এর সমাধান কি? যে কোনো সমস্যা থাকলে তার সমাধান থাকবে। অর্থাৎ সমাধান, সমস্যা থাকলেই তার সমাধান আছে। সমস্যা যত বেশি, আমি মনে করি সমাধানের পথ তার চাইতে আরো বেশি। মেক ইট পজিটিভ, অলওয়েজ মেক পজিটিভ। তো আমরা সমাধানগুলো দেখি। শিক্ষার ব্যবস্থা, যথাযথ শিক্ষা, আমরা বলেছি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি শিক্ষাই জাতীয় মেরুদণ্ড। আমি যখন জীবনে প্রথম নাইমে ট্রেনিং এ গেলাম, তখন দেখলাম নাইমের গেটে লেখা আছে সুশিক্ষাই জাতীয় মেরুদণ্ড। তাহলে বোঝা গেল
শিক্ষা দুই ধরনের হয়ে গেল, একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে কুশিক্ষা। তাহলে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, কুশিক্ষা নয়। তাহলে শিক্ষাকে আমরা আমরা ছোটবেলা থেকে শিক্ষা বলতে সুশিক্ষাই বুঝতাম, কিন্তু বড় হয়ে দেখছি যে না, শিক্ষা দুই রকম হয়ে গেছে, একটা সুশিক্ষা আর একটা কুশিক্ষা। তাহলে যথাযথ শিক্ষা অর্থাৎ একজন উদ্যোক্তা তৈরি করতে গেলে আমাদের যে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা দরকার, সেই ধরনের শিক্ষা আমাদেরকে তাদের দিতে হবে। প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আগেই বলেছি, প্রচারের কথা বলেছি। মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান কি, যে আমি আমার প্রতিষ্ঠানকে 20 বছর পরে বা 100 বছর পরে বা 40 বছর পরে কোথায় নিয়ে যেতে চাই। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 41 সালের ভাবনা এখনই ভেবে রাখছেন। দ্যাট ইজ দ্য মাস্টার প্ল্যান। বিনিয়োগ পূর্ব পরিমর্শার কথা আমরা বললাম। ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ ব্যবস্থাপনা যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, নিয়ন্ত্রণ, অর্থাৎ এই সম্পর্কে যদি আমার ধারণা সুস্পষ্ট না হয়, প্ল্যানিং থাকলেও কিন্তু আমি সংগঠন বুঝি না, সংগঠন করতে পারি কিন্তু আমি স্টাফিং বুঝি না, কর্মী সংস্থান কোথা থেকে কর্মী আনলে আমার লাভ হবে, আমি কি দক্ষ জনবল নেব নাকি অদক্ষ জনবল নেব। আমি যদি সবসময় স্কিল্ড হ্যান্ডে যাই বা স্কিল্ড লেবারে যাই, তাহলে তাদেরকে আমার বেশি টাকা পেমেন্ট দিতে হবে। দেখা যায় আমি কিছু আনস্কিল্ড লোক নিলাম, কিছু স্কিল্ড লোক নিলাম, সেই স্কিল্ড লোকের সাথে এই আনস্কিল্ড লোকগুলোকে অ্যাটাচ করে দিলাম, একটা সময় যে তারাও স্কিল্ড হয়ে গেল, তখন আগের যে স্কিল্ড হ্যান্ড গুলাকে আছে আমরা তাদেরকে বিদায় করে দিতে পারি, তাহলে আমাদের প্রতিষ্ঠানের খরচ সাশ্রয় হবে। বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। ঋণ সহজ, অর্থাৎ আমাদের ঋণকে যত সহজীকরণ করা হবে তত উদ্যোক্তা বাড়বে, কারণ আমাদের সমাজে উদ্যোক্তার এখন অভাব নেই। আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অনেক সহজে কর্মসংস্থান, ব্যাংকের মাধ্যমে ঋণ দিচ্ছি, আমাদের সরকার দিচ্ছে, বৈদেশিক ব্যাংকের মাধ্যমে ঋণ দিচ্ছে, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দিচ্ছে, যার কারণে আমাদের ছোট ছোট উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং ক্ষুদ্র কুটির শিল্পে তারা ব্যাপক ভূমিকা রাখছে। এরপরে সরকারের যে পৃষ্ঠপোষকতা, অর্থাৎ আমরা আগেও বলেছি সরকারকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি রোধের কথা আমরা বলি, এটা আমাদের সমাজে একটা আহ, মানে কি বলা যায় যে, আমি তো যদি তুলনা করতে চাই কোভিডের চাইতেও খারাপ অবস্থা। অর্থাৎ দুর্নীতিতে যে পয়সা প্রতি বছর নষ্ট হয়, আমি জানি না এক্সাক্ট ফিগারটা কত, তবে আমার মনে হয়, আমি অনুমান করে এটা বলতে পারি তোমাদের, যে এই দুর্নীতি যদি বন্ধ করা যেত সেই টাকা দিয়ে হয়তো প্রত্যেক বছর আমরা একটা করে পদ্মা সেতু তৈরি করতে পারতাম। এরপরে আমরা যাই বিসিক, বাংলাদেশ বাংলাদেশ স্মল কটেজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এই বিসিকের অনেকগুলো কার্যক্রম রয়েছে। বিসিক কি, কোথা থেকে আসলো, বিসিকের উদ্দেশ্য কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তো আমরা বিসিক আগে বুঝে নেই এটা আসলে কি জিনিস। বিসিক এদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পে উন্নয়ন, সম্প্রসারণ ও বিকাশের দায়িত্বে নিয়োজিত সরকারি মুখ্য প্রতিষ্ঠান। 57 সালে এটি যাত্রা শুরু হয় পূর্ব পাকিস্তানে, তখন এর নাম ছিল ইপসিক, ইস্ট পাকিস্তান, যেটা বলা হচ্ছে পূর্ব পাকিস্তান। জুলাই 86 সাল থেকে এই কর্পোরেশনকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়। তবে উন্নয়নমুখী মেয়াদী প্রকল্প সমূহ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পরিচালিত হয়, অর্থাৎ এর যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প বিভিন্ন মেয়াদের, সেগুলো এডিপির আওতায় বাস্তবায়ন করা হয়, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 1990 সালের 7ই আগস্ট 57 নম্বর সংসদীয় আইনের আওতায় বিসিকে এর অধ্যাদেশ সংশোধিত হয়েছে। এই সংশোধনের ফলে কাঠামোগত কিছু পরিবর্তন সহ বিসিকের কর্মকাণ্ডকে আরো সম্প্রসারিত এবং ব্যাপকভাবে শক্তিশালী করা হয়েছে। এটা হলো আমাদের বিসিকের মূল পরিচয়। এরপরে আসি বিসিকের মূল দায়িত্ব কি। আমরা একটু স্লাইডে দেখি। বিসিকের মূল দায়িত্বে আমরা ক খ গ 3টে পয়েন্ট দিয়েছি, তোমরা একটু কারেকশন দিয়ে নাও, যেহেতু এই মুহূর্তে আমরা লেকচার দিচ্ছি, কারেকশন সম্ভব না। আমরা 3টা পয়েন্টই একই রকম লেখা হয়েছে, কিন্তু ডিটেলসে যখন আমরা লিখেছি তখন আমরা লেখার ভিতরে একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। অনুপ্রেরণামূলক কার্যাবলী, এরপরে হবে সমর্থনমূলক কার্যাবলী,
তারপরে হচ্ছে প্রতিপালনমূলক কার্যাবলী। তো আমরা অনুপ্রেরণামূলক কার্যাবলী আমরা একটু দেখি, অর্থাৎ বিসিক কি কি অনুপ্রেরণা দেয় মানুষকে, অর্থাৎ শিল্পোদ্যোক্তা চিহ্নিতকরণ, এটা বিসিকের কাজ। তাহলে কে উদ্যোক্তা হবে এটা তাকে বাছাই করতে হবে, তার উন্নয়ন ঘটাতে হবে, তার জন্য প্রকল্প প্রোফাইল তৈরি করতে হবে, প্রকল্প প্রস্তাব প্রণয়ন করতে হবে এবং সেটা ইভ্যালুয়েট করতে হবে এবং তার মার্কেটিং চ্যানেল ঠিক করে দিতে হবে। সমর্থনমূলক কাজ কি? লোন ম্যানেজমেন্ট। লোন ম্যানেজমেন্টটা কি? সরকার বিভিন্ন উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র কুটির শিল্পের যে লোনটা স্যাংশন করে, সেই লোন ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্থাৎ যে ব্যাংক যত বেশি এই লোন ম্যানেজমেন্টটা হ্যান্ডেল করতে পারে, সে ব্যাংক আমাদের যে লোন কালেকশন অর্থাৎ লোন রিকভারির ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ রিকভার করতে পারে। এর মধ্যে প্রথম সারিতে যদি আমরা বলি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রয়েছে, গ্রামীণ ব্যাংক রয়েছে, ব্র্যাক ব্যাংক রয়েছে। এই তিনটা ব্যাংকই যদি আমরা বলি প্রথম সারিতে, এরা সর্বোচ্চ লোন রিকভার করতে পারে। তার কারণ হচ্ছে তারা লোন ম্যানেজমেন্ট করে, অর্থাৎ যাকে লোন দিচ্ছে প্রতিনিয়ত তাকে অ্যাডভাইজারি বা অ্যাডভোকাসি করে যাচ্ছে। সে বাড়ি করার জন্য লোন নিচ্ছে, সেটি বাড়ি করার কাজে ব্যবহার হচ্ছে কিনা, নাকি অন্য খাতে সে ডাইভার্ট করে ফেলছে, এটা সে দেখছে। সে প্রপার ইউটিলাইজ করতে পারছে কিনা সেটা দেখা হচ্ছে। যে কাজে সে লোন নিয়েছে সেই কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখভাল করছে, যার কারণে সে লোন ডিফল্টার হচ্ছে না এবং রিকভারি রেট সর্বোচ্চ। আমরা মনে করি একজনকে লোন দিব, সে ইনকাম করে আমাকে দিয়ে যাবে, এটা নাও এ ডেস হয় না। যার কারণে আমাদের বেসরকারি ব্যাংকগুলোতে লোন ডিফল্টের যে মাত্রা, এটা আমরা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এবং আমরা যেভাবে লোন স্যাংশন করি, দেখা যায় কাগজ নেই, পত্র নেই, কোনো কিছু ঠিকঠাক নেই, আমরা লোন স্যাংশন করে দিচ্ছি। তো যার কারণেই আমাদের লোন ডিফল্ট হচ্ছে। এরপরে বলা হচ্ছে মঞ্জুরিকৃত প্রকল্পের বাস্তবায়ন তদারকিকরণ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। অর্থাৎ যে সমস্ত ক্ষুদ্র কুটির শিল্পকে বিসিক সরকার লোন স্যাংশন করছে, বিসিকের দায়িত্ব হচ্ছে সেগুলোকে তদারকি করা এবং তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া। প্রতিপালনমূলক কার্যাবলীর মধ্যে রয়েছে বিনিয়োগ পূর্ব ও বিনিয়োগ উত্তর পরামর্শ প্রদান। অর্থাৎ সে যখন ইনভেস্টমেন্টে যাবে তখন তার আগে কি কাজ আছে এবং পরে কি কাজ আছে সেটা তাকে পরামর্শ দিতে হবে। শিল্প প্রকল্পের আর্থিক, কারিগরি, প্রযুক্তিগত মূল্যায়ন, মান উৎপাদনশীলতা বৃদ্ধি। অর্থাৎ আমরা আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটি, এটা আমাদেরকে সবসময় এনশিওর করতে হবে। অর্থাৎ কোয়ালিটি প্রোডাক্ট দিয়েই আমরা কাস্টমারকে ধরে রাখতে পারবো, আমরা বাজার ধরে রাখতে পারবো। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ সহায়তা, অর্থাৎ এরা প্রেশার গ্রুপ হিসাবে বিসিক বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে প্রেশার ক্রিয়েট করবে যে ক্ষুদ্র এবং উদ্যোক্তাদেরকে পয়সা ঋণ সহায়তা দিতে। নিবন্ধন, কাঁচামাল সামগ্রী আমদানির শর্ত নির্ধারণ, কর প্রদানের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে মৌকুফি সুপারিশ। অর্থাৎ সরকার যেন অযাচিতভাবে এই নিবন্ধন ফি না বাড়ায়, কাঁচামালের সামগ্রীর আমদানির ক্ষেত্রে শর্ত আরোপ না করে, কর প্রদানের হার যাতে কমিয়ে দেয়, করের যে এরিয়া এটা না বাড়ায়, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে এর মাধ্যমে, এবং বিভিন্ন শ্রেণীর জনগোষ্ঠীর মধ্যকার আয়ের যে বৈষম্য সেইটা আমরা দূর করতে পারি এই প্রতিপালন কার্যসূচির মাধ্যমে। এখন আমরা দেখি যে এই বিসিক, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, এর আসলে ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নে বিসিকের ভূমিকাটা। তো বিসিকের লক্ষ্য উদ্দেশ্যে যদি আমরা দেখি, তাহলে দেখি এর আসল লক্ষ্য উদ্দেশ্য কি। এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প উন্নয়নের ও সম্প্রসারণের জন্য সর্বপ্রকার পরামর্শ এবং সহায়তা প্রদান, ক্ষুদ্র কুটির শিল্প খাতে ঋণ সরবরাহের ব্যবস্থা করা, ক্ষুদ্র কুটির শিল্প সামগ্রী বিপণন ব্যবস্থা, ক্ষুদ্র কুটির শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা। যদি কাঁচামালের শর্টেজ দেখা যায় তাহলে আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। সুতরাং বিসিকের দায়িত্ব হচ্ছে কাঁচামাল এনশিওর করা, অ্যাভেলেবিলিটি করা। ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন ও বিকাশের জন্য উন্নয়নমূলক বিভিন্ন মেয়াদের প্রকল্প গ্রহণ করা এবং সেটি বাস্তবায়ন করা। কৃষি খাতের উপর উৎপাদনজনিত ক্রমবর্ধমান চাপ হ্রাস করা। অর্থাৎ কৃষি খাতের উপর উৎপাদনজনিত ক্রমবর্ধমান চাপ, অর্থাৎ একই জমিতে আমরা কতবার ফসল লাগাচ্ছি, এরপরে আবার কৃষি জমির উপরে চাপ সৃষ্টি করছি আর একটা ভাবে, ঘর বাড়ি তৈরি করে আমরা কৃষি জমি নষ্ট করে ফেলছি, ইন্ডাস্ট্রি করে নষ্ট করে ফেলছি,
একটা এলাকায় যখন ইন্ডাস্ট্রি করা হয় তখন সেই ইন্ডাস্ট্রির সাথে আরো অনেক এরিয়া ধরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সেটা খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দেশের শিল্পায়নের একটা শক্তিশালী ভিত্তি স্থাপন করা তাদের কাজ। প্রকাশনা, রেডিও, টেলিভিশন, সংবাদপত্রের মাধ্যমে ক্ষুদ্র এবং কুটির শিল্প সম্পর্কিত তথ্যাদি সরবরাহ করাও তাদের কাজ। মানে এখন বিসিকের মূল কাজ কি? সরকার কর্তৃক শিল্প ঋণ প্রদান, সরকার কর্তৃক শিল্প ঋণ প্রদান, এটা দেখভাল করা, সরকার যাতে ক্ষুদ্র কুটির শিল্পদেরকে ঋণ প্রদান করে সেটি এনশিওর করার দায়িত্ব বিসিকের। ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়নের জন্য প্রকল্প কার্যক্রম গ্রহণ, বাস্তবায়ন এবং সংস্থার উদ্যোগে অর্থাৎ বিসিকের উদ্যোগে ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন করতে হবে। সেই সমস্ত শিল্পগুলোকে একটু লালন পালন করে যখন একটু স্বাস্থ্যবান হবে অর্থাৎ প্রফিটে যাবে তখন সেগুলোকে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করে দেওয়া। আমরা রুগ্ন শিল্পকে বিসিকের মাধ্যমে কিনে নিয়ে সেটাকে একটু লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু আমাদের সহজ সমাধান হচ্ছে ওটি লস প্রজেক্ট বাদ দিয়ে দেওয়া। এটি কোনো সমাধান হতে পারে না। ক্ষুদ্র কুটির শিল্পে ইউনিট নিবন্ধন করা, ক্ষুদ্র কুটির শিল্প বিকাশের জন্য উৎপাদন প্রক্রিয়া প্রযুক্তির উন্নয়ন করা এবং ভারী শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি শিল্পের মধ্যে একটা সমন্বয় স্থাপন করা। অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে প্রোডাক্ট সেগুলো ভারী শিল্প কলকারখানাগুলো তাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারে। সুতরাং এই দুই শিল্প ক্ষুদ্র এবং কুটির শিল্পের সাথে ভারী শিল্পের যে একটা ম্যাচিং, একটা কোঅর্ডিনেশন, এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব বিসিকের। বিসিকের ভবিষ্যৎ কার্যাবলী কি? ভবিষ্যতে তারা কি করতে চায়? ইউনিট পর্যায় পর্যন্ত বেসরকারি শিল্প বিনিয়োগকারীদের সহায়তা, শিল্প কারখানা প্রসার, বিশেষ জনগোষ্ঠী যেরকম আদি সম্প্রদায় রয়েছে, আমাদের যে অটিজম শিশু রয়েছে, তাদের জন্য আমরা বিভিন্ন প্রজেক্ট হাতে নিতে পারি। এবং এই অটিজম শিশুদের কাজ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দেখিয়ে দিয়েছেন যে অটিজম শিশুরা কি করতে পারে। সুতরাং তার হাত ধরে এই অটিজম শিশুরা অনেক কাজ করবে, এটা আমরা আশাবাদী। বিনিয়োগপূর্ণ পরামর্শ এবং বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণ করা, নতুন নতুন শিল্প নগরী তৈরি করতে হবে বিসিকের মাধ্যমে, নতুন নতুন ইপিজেড গড়ে তুলতে হবে ক্ষুদ্র কুটির শিল্পের জন্য এবং এর প্রকৃত শিল্প উদ্যোক্তারা যাতে লোন পায় সেটি নিশ্চিত করতে হবে এবং বাজার সম্প্রসারণ করতে হবে, মার্কেট খুঁজে বের করতে হবে, এটা বিসিকের দায়িত্ব। বিসিকের কার্যক্রম সমূহ কি কি? প্রবৃদ্ধি নিশ্চিত করা, অর্থাৎ ক্ষুদ্র এবং কুটির শিল্পের মাধ্যমে যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে এটি নিশ্চিত করতে হবে বিসিককে। ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে ইউনিট সমূহ রয়েছে তার উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। আর্থিক সম্পদের কাম্য মাত্রা, অর্থাৎ কাম্য মাত্রাটা হচ্ছে একটা সম্পদের প্রপার ইউটিলাইজেশন। অর্থাৎ একটা মেশিন আমি কিনলাম, সেই মেশিনকে তো 24 ঘন্টায় কাজে লাগানো সম্ভব, তো মেশিনটার জন্য আমাদের শ্রমিকের কারণে বন্ধ না হয়ে যায়। দেখা যাবে যে কোটি টাকার মেশিন 20 জন শ্রমিকের জন্য বন্ধ হয়ে গেছে। সুতরাং ওই কোটি টাকার মেশিন থেকে আমি কাম্য স্তরের সেবা পাচ্ছি না। অবকাঠামো আমাদেরকে তৈরি করে যেতে হবে, অর্থাৎ অবকাঠামো সরকারকেই করতে হবে, তার জন্য বিসিককে চাপ প্রয়োগ করতে হবে। অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্প এলাকায় যাতে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ, মন্দির, বাজার এগুলো গড়ে ওঠে সেটা নিশ্চিত করতে হবে। এরপরে আর্থসামাজিক উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ এটা যেটা আমরা বললাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ সরকার এক একটা এলাকায়, রিমোট এরিয়ায় শিল্প কলকারখানা, একটা ইউনিভার্সিটি, একটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বা একটা এয়ারপোর্ট, একটা বিশ্ববিদ্যালয়, একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মাধ্যমে ওই এলাকাটা চেঞ্জ করে দিতে পারে। বিসিকের চলমান কর্মসূচির মধ্যে রয়েছে শিল্প নগরী কর্মসূচি, নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, মৌমাছি পালন কর্মসূচি, এটি আমাদের দেশে ব্যাপক আকারে চালু হয়ে গেছে। ঋণ কার্যক্রম, অর্থাৎ বিসিক ছোট ছোট ঋণ প্রদানও করতে পারে, সেটা তাদের কর্মসূচির মধ্যে রয়েছে। ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে আত্মকর্মসংস্থান, অর্থাৎ সেলফ এমপ্লয়েড যারা আছে, এই আত্মকর্মসংস্থানের মধ্যে একটা আত্মতৃপ্তি রয়েছে। আপনি আপনার বাড়িতে, তোমাদের বাড়িতে
যদি নিজেরা সবজি বাগান করতে পারো, এখন তো ছাদ গার্ডেন শুরু হয়ে গেছে, সেখানে যদি একটা ছাদ গার্ডেনের মাধ্যমে সবজি চাষ করে তাহলে তার 20 দিন সবজি কেনা লাগে না। এবং এই যে নিজের লাগানো ক্ষেতের সবজি খাওয়া এবং একটু মানুষকে দেওয়া বা একটু বিক্রি করে, এর মাধ্যমে যে একটা তৃপ্তি, এটা যারা লাগায় তারাই বুঝতে পারে। লবণ উৎপাদন আমি নিজেও যেহেতু লাগাই, সুতরাং আমি কি ভালো বুঝি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন ঘটাতে হবে, কারণ পাহাড়ি এলাকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের জন্য বিশেষ প্রজেক্ট হাতে নেওয়া দরকার। নকশা কেন্দ্র, বিভিন্ন ডিজাইন তাদেরকে হাতে কলমে শিক্ষা দিতে হবে যে সমস্ত ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে, কারণ এখানে ডিজাইনের অনেক কাজ হয় এবং নৈপুণ্য বিকাশ, যার ভিতরে যে ধরনের সৃজনশীলতা আছে সেটি যাতে বিকাশ লাভ করে সেটা আমাদেরকে দেখতে হবে। এরপরে প্রশিক্ষণ কর্মসূচি আমাদের জোরদার করতে হবে। অন্যান্য সংগঠন রয়েছে যাদেরও ভূমিকা রয়েছে অনেক বেশি এই ক্ষুদ্র কুটির শিল্পের ডেভেলপমেন্টের জন্য। বাংলাদেশ শিল্প ব্যাংক রয়েছে, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে ট্রেনিং করে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছে, তারা বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকে। মহিলা বিষয়ক অধিদপ্তর আছে, দুস্থ অসহায় বিধবা স্বামী পরিত্যক্ত মহিলাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে এই ক্ষুদ্র কুটির শিল্পের কাজে তারা করছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আছে, মাইডাস আছে, জবস ব্র্যাক, প্রশিক্ষা ব্যুরো টাঙ্গাইল এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। এখন আমরা যে এসএমই ফাউন্ডেশন আমি আগেই বলেছি, আমাদের এই চ্যাপ্টারটা অনেক বড়, আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলস আলোচনা করতে গেলে আমাদের 3 ঘন্টা সময় দরকার, কিন্তু আমাদের টাইমে সমস্যা আছে, সুতরাং আমাদের নির্ধারিত সময় শেষ করবো আমরা। ক্ষুদ্র মাঝারি এসএমই ফাউন্ডেশন অর্থাৎ দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে স্বল্প পুঁজি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুষ্ঠু শিল্পায়নের ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি শিল্পের কোনো বিকল্প নেই। শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই শিল্পায়নের ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি শিল্পের ভূমিকা ঐতিহাসিকভাবে সমাজে, অর্থাৎ সাস্টেনেবল যে শিল্প, অর্থাৎ ভারী শিল্পের জন্য আমরা এটা করতে পারি, অর্থাৎ ভারী শিল্প এইখান থেকেও কাঁচামাল নিতে পারে, অর্থাৎ আমাদের যে টেকসইয়ের কথা আমরা বলি, সাস্টেনেবল, সেটি আমাদের সম্ভব এই এসএমইর মাধ্যমে। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে কোম্পানি আইন 94 এর 28 ধারার বিধান অনুসারে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স নম্বর এত তারিখ এত এবং যৌথ মূলধনী কোম্পানি ও ফার্ম অধিদপ্তরের এত তারিখ প্রদত্ত নিবন্ধিত নম্বর এত এর মাধ্যমে আমাদের এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। এর কাজ কি? এসএমই ফাউন্ডেশনের কাজ কি? সরকার কর্তৃক গৃহীত নীতি কৌশল বাস্তবায়ন করা। সরকার যে সমস্ত পলিসিগুলো গ্রহণ করবে সেই পলিসিগুলো বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। পলিসির অ্যাডভোকেসি, অর্থাৎ অ্যাডভোকেটের কাজ পরামর্শ দেওয়া এবং গবেষণা করা। ক্রেডিট হোলসেলিং কার্যক্রম, অর্থাৎ যে সমস্ত ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে সেখানে থেকে যারা প্রোডাক্ট কিনবে তারা ক্রেডিট হোলসেলিং এর মাধ্যমে তাদের এই প্রোডাক্টগুলো বিভিন্ন সময়ে তারা কেনার ব্যবস্থা করে দেয়। সামর্থ্য তৈরি এবং দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন, ব্যবহার, তথ্যপত্র প্রদান, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং সহায়ক সেবা, ব্যবসা সহায়ক সেবা আমাদের এরা তৈরি করে দেয়। এরপরে নারী উদ্যোক্তা, অর্থাৎ আমাদের টোটাল দেশের জনগোষ্ঠীর বা জনশক্তির অর্ধেকেরও বেশি নারী, সুতরাং আমরা দেশের ডেভেলপমেন্ট করতে যদি চাই তাহলে নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়, কারণ নারীরা বর্তমান সময়ে বিমান চালাচ্ছে, এমন কোনো ক্ষেত্র নেই যারা একটা বিশাল ভূমিকা রেখে চলছে না। তো নারী উদ্যোক্তা আমাদেরকে সমাজে নতুন করে অনেক উদ্যোক্তা এগিয়ে আসছে এবং আমাদেরকে আরো তাদেরকে বুঝিয়ে নারী উদ্যোক্তা পরিচালনা করতে হবে। তো নারী উদ্যোক্তা বলতে বোঝায় যে একই কাজ যখন একজন নারী করে, একজন উদ্যোক্তার কাজটি যখন নারী হয় তখন তাকে নারী উদ্যোক্তা বলা হচ্ছে। অর্থাৎ নারী উদ্যোক্তা হচ্ছে সেই মহিলা যিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন, সেটি গড়ে তোলেন, উপকরণ একত্রিত করেন, প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। এক্ষেত্রে তিনি একজন উদ্যোক্তার মতোই ঝুঁকি গ্রহণ করেন এবং ব্যবসা চালু অবস্থায় যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড অনিশ্চয়তা মোকাবেলা করেন। এখন একজন নারী উদ্যোক্তার বৈশিষ্ট্য কি? এখানে প্রথমেই আমরা বৈশিষ্ট্যের ভিতরে নিয়েছি বয়স ও শিক্ষা।
তো বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 35 থেকে 45 বছরের ভিতরে হতে হবে এবং তার যে শিক্ষা থাকতে হবে এরকম ধরনের কোনো বাইন্ডিংস নেই। একজন অশিক্ষিত ব্যক্তিও অর্থাৎ অক্ষর জ্ঞান সম্পন্ন বা স্বশিক্ষিত মানুষ যদি হয় তাহলে সে অবশ্যই একজন উদ্যোক্তা হতে পারবে। তার কার্যক্ষেত্র ঠিক করতে হবে, নমনীয়তা এবং সহনশীলতা থাকতে হবে, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কৃতিত্ব অর্জন অর্থাৎ নারীও মাথা উঁচু করে সমাজে বাঁচতে চায়। আমরা যদি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বলি, দেখা যায় বেগম রোকেয়া আজকের গোটা নারী জাগরণের যে অগ্রদূত, এর পিছনে কিন্তু ছিলেন সাখাওয়াত। অর্থাৎ যে কোনো একজন নারীর, আমরা এখানে পরিবারের কথা বলি, এখানে অসুবিধার ক্ষেত্রে পরিবার থেকেও আমাদের তাদের সাপোর্ট করতে হবে, তাদের তা নাহলে তারা এগিয়ে আসতে পারবে না। স্বাধীনতা, সৃজনশীলতা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রেরণা, এই হলো নারী উদ্যোক্তার বৈশিষ্ট্য থাকবে, মোটিভেটিভ পাওয়ার থাকতে হবে। এখন নারী উদ্যোক্তা বৃদ্ধির উপায়, নারী উদ্যোক্তা বাড়াতে কিভাবে হবে, অর্থাৎ আমরা নারীকে বাদ দিয়ে তো দেশের ডেভেলপমেন্ট করতে পারবো না। তাহলে অবকাঠামো সহায়তা অর্থাৎ তাদের মতো করে অবকাঠামো তৈরি করতে হবে। অর্থাৎ একটা অফিসে বা একটা উদ্যোক্তা যখন নারী হয় তখন একরকম অবকাঠামো হয়, পুরুষ হলে আর এক রকমের অবকাঠামো হয়। সুতরাং নারীর মতো করে অবকাঠামো তৈরি করতে হবে, সশর্তে ঋণ প্রদান করতে হবে, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা একটা উদাহরণ যদি দেই, একটা মেয়ে যদি সাইকেল চালিয়ে স্কুলে যায় মানুষ হা করে দেখে কেন? এটা তো হা করে দেখার কিছু নাই। সুতরাং সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা যদি ইসলামের কথা বলি তাহলে ইসলাম কি এটা বুঝতে হবে। ইসলাম মোস্ট সায়েন্টিফিক, মোস্ট মডার্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও যুদ্ধক্ষেত্রে জিহাদের ময়দানে নারীরা অংশগ্রহণ করেছে। রাসূলের স্ত্রীরা, আমাদের মায়েরা, রাসূলের স্ত্রীরা তো আমাদের মা, মায়েরাও যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছে, অসহায় দুস্থ সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে ধর্মান্ধতার কারণেই আমরা এটা পাচ্ছি না। পারিবারিক সমর্থন থাকতে হবে, অর্থাৎ একজন নারী তখনই এগিয়ে আসতে পারবে যখন তার স্বামী তার সাথে থাকবে, তার বাবা সাথে থাকবে, তার ভাইরা তাদের সাথে থাকবে। আমরা একটু আগেই বলছিলাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হয়েছিলেন, সাখাওয়াত পাশে ছিলেন বলেই। সুতরাং নারীকে এগিয়ে আসতে হলে তার পারিবারিক যে সমর্থন সেটা অবশ্যই থাকতে হবে, উপযুক্ত পরিশিক্ষণ শিক্ষার ব্যবস্থা করতে হবে, ভর্তুকি প্রদান করতে হবে, ট্যাক্স হলিডে বাড়াতে হবে এবং তাকে মোটিভেট করতে হবে। আমরা এই লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষের দিকে একটু দ্রুতই শেষ করলাম। আমরা এই লেকচারে ডিটেলস বলে দিয়েছি। শিক্ষার্থীরা তোমরা এই লেকচারগুলো যদি ফলো করো তাহলে আমাদের এই যে চ্যাপ্টার, এত বিশাল চ্যাপ্টার, এখানে যতগুলো সিলেবাসের কন্টেন্ট রয়েছে আমরা সবগুলোই আনার চেষ্টা করেছি এবং সবগুলো এনেছিও। এর বাইরেও আমরা দু একটা টপিক নিয়ে এসেছি এখানে, যেটা আমাদের সিলেবাস কন্টেন্টের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। সুতরাং আমরা যদি এই স্লাইডগুলো আমাদের এই লেকচার সরাসরি দেখা বাদেও ইউটিউবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সবসময় থাকবে, সেখান থেকে আমরা বারবার দেখে নিতে পারবো। আমরা যে আলোচনা করলাম এই আলোচনার মধ্য দিয়েই আমি মনে করি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এটি সম্ভব। তার জন্য আমাদের সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা একমাত্র এই শিল্প উদ্যোগ এবং ব্যবসার যে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সেটি সম্ভব হবে। আজকের এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসেও হাজির হব ধারাবাহিকভাবেই, কারণ আমাদের এই এন্টারপ্রেনারশিপ কোর্সটা 9টা চ্যাপ্টার আছে, আমরা 12টা ক্লাসে শেষ করব। আজকের আমরা এই নবম লেকচার নিলাম, আগামীতে আমরা 10ম লেকচারে নিব। আমরা ধারাবাহিকভাবেই নিচ্ছি, এভাবে আমরা আমাদের কোর্স শেষ করব। তো পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কোভিডের সময়ে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। যদিও আমাদের চোখে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি অনেক জায়গায় আমরা দেখি না, তারপরে আমরা প্রত্যেকে সচেতন হব, নিরাপদ থাকব। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। আরো 10 জন ব্যবহার করছে না সেটা আমার দেখার বিষয় না, আমি নিজেকে নিরাপদ রাখি এবং সকল অবস্থায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 2 হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।